আজকের আলোচনার বিষয় ঔপন্যাসিক রবীন্দ্রনাথ, অর্থাৎ রবীন্দ্রনাথের সমগ্র উপন্যাসগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে যে ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি অনেকটা বড় হবে, যেহেতু সমগ্র উপন্যাস অর্থাৎ করোনা থেকে একেবারে 4 অধ্যায় পর্যন্ত যতগুলো উপন্যাস তিনি রচনা করেছেন, প্রত্যেকটি উপন্যাস রচনাকাল থেকে শুরু করে রচনা স্থান থেকে শুরু করে বিস্তারিত আলোচনা হবে, শুধুমাত্র তথ্যবহুলভাবে। এবং আশা করব এত তথ্য আপনারা একত্রে পাবেন। আপনাদের কাছে ছোট ভিডিওটি বানাতে যথেষ্ট সময় লাগবে, অর্থাৎ অসংখ্য তথ্যের সমাহার, এইটুকু অন্তত বলতে পারি। তো আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি পুরো দেখুন এবং এখন এই মুহূর্তে ডিসপ্লেতে চোখ রাখুন। দেখুন, আজকের আলোচনার বিষয় ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার প্রত্যেকটি উপন্যাস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং প্রত্যেকটি উপন্যাসে অসংখ্য তথ্যের সমাহার রয়েছে এবং সেইগুলো যেগুলো অন্তত পরীক্ষা আসতে পারে, এবং ভিডিওটি পুরোটা দেখুন। তো যখন আজকের আলোচনা শুরু করছি, প্রথম যে উপন্যাস, সেই উপন্যাস দিয়ে আমরা শুরু করব, সেটা হচ্ছে প্রথম করুণা। এই করুণা উপন্যাস সম্পর্কে জানবো। দেখুন, বিষয়টা কি? এই উপন্যাসের বিষয় হচ্ছে নিষ্ঠুর প্রণয়পাত্রের হাতে প্রণয় ভীরু নিপীড়নের বিয়োগান্তক কাহিনী। এই উপন্যাসের পরিচ্ছেদ কটি? 27টি। এই উপন্যাসটির প্রকাশকাল কত? 1877। পরীক্ষা আসতে পারে এবং আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আরও কী কী তথ্য রয়েছে আমরা সেগুলো একটু দেখে নেব। দেখুন, পত্রিকায় প্রকাশ। কোন পত্রিকায় এটি প্রকাশিত হচ্ছে? ভারতী পত্রিকায় 1284 বঙ্গাব্দের আশ্বিন থেকে 1285 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় পর্যন্ত এই উপন্যাসটি প্রকাশিত হচ্ছে ধারাবাহিকভাবে। প্রভাব কার উপন্যাসের প্রভাব রয়েছে? যেহেতু সেই সময় রবীন্দ্রনাথ সবে লেখালেখি শুরু করছেন, তাই বঙ্কিমচন্দ্রের উপন্যাসে কিন্তু প্রভাব রয়েছে। এরপর চরিত্র। এই উপন্যাসের চরিত্র কারা কারা রয়েছে দেখুন। এই উপন্যাসের চরিত্রের মধ্যে পাওয়া যাচ্ছে মহেন্দ্র, মোহিনী, করুণা, রজনী, সার্বভৌম, নিধি, নকেন্দ্র। আচ্ছা, এখানে একটা জিনিস, অন্য ধরনের জিনিস জানাচ্ছি। দেখুন, আবিষ্কার বা উদ্ধার। এই উপন্যাসটি কিন্তু কানাই সামন্ত উদ্ধার করছেন, অর্থাৎ দীর্ঘদিন মানুষের অগোচরেই ছিল, সেটা তিনি উদ্ধার করছেন এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছেন দুজন গবেষক, ডক্টর জ্যোতির্ময় ঘোষ ও ডক্টর সত্যব্রত দে। এটা কিন্তু জ্যোতির্ময় হবে। তাহলে এই উপন্যাসটি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করছেন এরা দুজন। প্রাসঙ্গিক তথ্য আমরা দেখে নিই, কী কী এই উপন্যাস থেকে আমরা জানবো এবং কোনগুলো পরীক্ষা আসতে পারে। এটি কিন্তু রবীন্দ্রনাথের লেখা প্রথম উপন্যাস, কিন্তু প্রকাশিত নয়, প্রথম উপন্যাস। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিতকালে কিন্তু গ্রন্থটি প্রকাশিত হচ্ছে না, মাত্র 16-17 বছর বয়সে তিনি এটা লিখছেন। এবং এই উপন্যাসটির সম্পর্কে রবীন্দ্রনাথ নিজে কি বলছেন? পরিণত বয়সে বলছেন এটা হচ্ছে জ্যাঠামি, অর্থাৎ সেই সময় তিনি যেন উপন্যাস লেখার সময়টাকে এইভাবে বলেছেন। সমালোচকদের মন্তব্য। প্রভাত কুমার মুখোপাধ্যায় কি বলছেন? প্রথম দিকে অসম্পূর্ণ কাহিনী। তিনি বলছেন যে এই উপন্যাসটা প্রথম দিকে অসম্পূর্ণ, পরবর্তীকালে তার মত পরিবর্তন করে তিনি বলছেন যে কাহিনী স্বয়ং সম্পূর্ণ। ঠিক সেই রকম এই অসম্পূর্ণ পথের শরিক হিসেবে কারা মেনে নিচ্ছে দেখুন, সুকুমার সেন ও সজনীকান্ত দাস, এবং অনেকেই এই উপন্যাসের কাহিনীকে অসম্পূর্ণ বলছেন। আবার কিছু জনকে আমরা পাচ্ছি দলে ভারী, তারা আবার বলছেন যে না, করুণা উপন্যাসকে সম্পূর্ণ বলছেন। কারা কারা বলছেন? যে শরণ কুমার আচার্য, কানাই সামন্ত, ডক্টর জ্যোতির্ময় ঘোষ। এই ছিল এই উপন্যাসটি। পরবর্তী উপন্যাস আমাদের ভীষণ ইম্পর্টেন্ট, বউ ঠাকুরনীর হাট। এই বউ ঠাকুরনীর হাট সম্পর্কে আমরা বিস্তারিত আমরা জেনে নেব। দেখুন, বিষয়টা কি আছে, যে রাজা প্রতাপাদিত্যর সঙ্গে মোগল সংগ্রামকে কেন্দ্র করে এই উপন্যাসটি লিখিত হয়েছে। পত্রিকায় প্রকাশ ভীষণ ইম্পর্টেন্ট। এটি কিন্তু ভারতী পত্রিকায় প্রকাশিত হচ্ছে। কত থেকে? 1288 বঙ্গাব্দের কার্তিক থেকে 1289 বঙ্গাব্দের আশ্বিন পর্যন্ত উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। এটা সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রন্থাকারে প্রকাশ বা কবে প্রকাশকাল। এটি কিন্তু বঙ্গাব্দে 1289, খ্রিস্টাব্দে 1883 খ্রিস্টাব্দে কিন্তু এটি প্রকাশিত হচ্ছে। উৎসর্গ কিন্তু সৌদামিনী দেবীকে, অর্থাৎ তার দিদিকে উৎসর্গ করছেন। কাহিনীর উৎস, তিনি এই উপন্যাসটির কাহিনী কোথা থেকে সংগ্রহ করছেন দেখুন, প্রতাপ চন্দ্র ঘোষের বঙ্গাধিপ পরাজয় প্রথম খণ্ড থেকে তিনি কিন্তু এই উপন্যাসটির কাহিনী সংগ্রহ করছেন। এবং পটভূমি ভীষণ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 16 শতকের স্বাধীন বাংলাদেশের পটভূমিকে কেন্দ্র করে তিনি কিন্তু এই উপন্যাসটি লিখছেন। আচ্ছা, রচনা স্থান অনেকেই আপনারা কোথাও সেইভাবে পাবেন না, দেখবেন রচনা স্থান। এটি কিন্তু মোরান সাহেবের বাগান বাড়িতে বসে কিন্তু এই উপন্যাসটি লিখছেন এবং লেখা শুরু করছেন। এবং শেষ কোথায় করছেন? সম্ভবত দেখুন 10 নম্বর স্ট্রিট, অর্থাৎ কলকাতায়। আর পরিচ্ছেদ সংখ্যা, এই উপন্যাসে কিন্তু পরিচ্ছেদ সংখ্যা 37টি, উপন্যাসে গানের সংখ্যা 10টি। তার মধ্যে কিন্তু বসন্ত রায়ের কণ্ঠে 9টি, আর একটি গান পড়ছে রামমোহনের কণ্ঠে, এবং সেই গানটি কিন্তু 5 নম্বর গানটি কিন্তু এই রামমোহন গাইছে। প্রভাব, উপন্যাসটিতেও কিন্তু এই উপন্যাসটিতে বঙ্কিমচন্দ্রের প্রভাব রয়েছে। আর চরিত্রের মধ্যে কারা দেখুন, প্রতাপাদিত্য, সীতারাম, রমাই, রামমোহন মাল,
বসন্ত রায়, বিভা, উদয়াদিত্য, এরা হচ্ছে এই উপন্যাসের মেন ক্যারেক্টার। এছাড়া অসংখ্য ক্যারেক্টার রয়েছে, সেগুলো উল্লেখ করলাম না। এছাড়া আমরা আরও কী কী তথ্য পাচ্ছি দেখুন। মুদ্রণ ব্যয়, এই উপন্যাসটির প্রথম সংস্করণ মুদ্রণ ব্যয় যতীন্দ্রনাথ ঠাকুর বহন করছে, অর্থাৎ তার দাদা। চিঠির ব্যবহার, এই উপন্যাসে কিন্তু 28তম পরিচ্ছেদে প্রথম পত্রের ব্যবহার দেখা যাচ্ছে, 28তম পরিচ্ছেদে কিন্তু। নাট্য রূপান্তর, এই উপন্যাসটি কিন্তু স্বয়ং রবীন্দ্রনাথ নিজেই নাট্য রূপান্তর করছে এবং বউ ঠাকুরানীর হাট অবলম্বনে প্রায়শ্চিত্ত নাটক রচনা করছে। শুধু তাই নয়, প্রায়শ্চিত্তকে আবার ভেঙে তিনি কি লিখছেন, পরিত্রাণ করছেন। ভীষণ ইম্পর্টেন্ট। চলচ্চিত্র, এই উপন্যাসটির কাহিনী অবলম্বনে 1953 খ্রিস্টাব্দে নরেশচন্দ্র মিত্রের পরিচালনায় প্রথম চলচ্চিত্র রূপদান করছে এবং সিনেমাটি 1953 সালের 9 অক্টোবর কিন্তু মুক্তি পাচ্ছে। ভীষণ ইম্পর্টেন্ট সংস্করণ, যে রবীন্দ্রনাথের জীবিতকালে স্বতন্ত্র গ্রন্থাকারের শেষ প্রকাশ জুলাই 1932, অর্থাৎ শেষ সংস্করণ। এই উপন্যাস থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে নেব। দেখুন, এটি কিন্তু তার ইতিহাসশ্রয়ী, অর্থাৎ তবে যথার্থ ঐতিহাসিক কিন্তু উপন্যাস বলা চলে না। যেটা সব থেকে ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথের প্রথম পূর্ণাঙ্গ উপন্যাস কিন্তু। প্রথম উপন্যাস রচনা 4 বছর পরে রচনা করছেন। এটি রবীন্দ্রনাথের প্রথম গ্রন্থকারে প্রকাশিত উপন্যাস। তাহলে প্রথম পেলাম করুণা, কিন্তু জাস্ট এটা প্রথম লেখা উপন্যাস, আর এটা হচ্ছে গ্রন্থকারে প্রকাশিত উপন্যাস। রবীন্দ্রনাথের পিতৃবন্ধু শ্রীকণ্ঠ সিংহের ব্যক্তিত্বের প্রতিফলন ঘটেছে বসন্ত রায় চরিত্র, অর্থাৎ বসন্ত রায় কিন্তু আসলে একটা বাস্তব চরিত্র। তিনি হচ্ছে রবীন্দ্রনাথের বাবার বন্ধু শ্রীকণ্ঠ সিংহের প্রভাব রয়েছে। শুধু তাই নয়, কবিতার জীবনস্মৃতির প্রভাত সঙ্গীত অধ্যায়ে উপন্যাসটির উল্লেখ করেছেন, পরীক্ষা দিতে পারে। গ্রন্থকার প্রকাশের সময় উপসংহার সহ 40টি পরিচ্ছেদ ছিল, কিন্তু বর্তমানে 37টি। অলরেডি আমি পূর্বেই জানিয়েছি 37টি এই উপন্যাসের পরিচ্ছেদ, কিন্তু এটুকু অন্তত জানা দরকার যে প্রথম প্রকাশকালে কিন্তু যখন উপসংহার সহ 40টি ছিল। এবং এই উপন্যাস অবলম্বনে কেদারনাথ চৌধুরী রাজা বসন্ত রায় নাটক লিখছেন, অর্থাৎ নাট্য রূপ দিচ্ছেন। সমালোচকরা কি বলছে এই উপন্যাসটি সম্পর্কে দেখি। বউ ঠাকুরানীর হাট ও রাজর্ষি, এই দুটি উপন্যাস বঙ্কিমচন্দ্রের ছত্রছায়ায় বসিয়া লিখিত, এটা কি বলছেন নিহারঞ্জন রায়। আর এই উপন্যাসে লেখকের মনোবৃত্তি ও কার্যপ্রণালী ঔপন্যাসিকের মতো নহে, এটা বলছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার বঙ্গসাহিত্যে উপন্যাসের ধারা কিন্তু বইয়ে। এবার আমরা পরবর্তী আরেকটি উপন্যাস সম্পর্কে বিস্তারিত জানবো, সেটা হচ্ছে তার উপন্যাস রাজর্ষি। রাজর্ষি কিন্তু এটি পত্রিকায় প্রকাশে, একটু দেখে নি কোথায়, বালক পত্রিকায় প্রকাশিত হচ্ছে কত 1292 বঙ্গাব্দের আষাঢ় মাস থেকে মাঘ মাস পর্যন্ত ধারাবাহিকভাবে এটি প্রকাশিত হচ্ছে। গ্রন্থকারে প্রকাশ, এটা কবে প্রকাশিত হচ্ছে 1293 বঙ্গাব্দে, আর খ্রিস্টাব্দে কিন্তু 1887 খ্রিস্টাব্দে। এবং এটা প্রকাশককে, এই বইটির প্রকাশক হচ্ছে ভাগ্নীয় সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়। কিন্তু পরিচ্ছেদ কটি, 44টি, এবং প্লাস উপসংহার রয়েছে। উপন্যাসে গানের সংখ্যা এটি 3টি। উপন্যাসের রচনাস্থান, উপন্যাসটি জোড়াসাঁকোয় বসে লেখা কিন্তু। ভীষণ ইম্পর্টেন্ট, এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে। আচ্ছা, লেখার উদ্দেশ্য কি, এই উপন্যাসটি তিনি যে লিখছেন কেন, কাদের জন্য লিখছেন? উপন্যাসটি লেখার উদ্দেশ্য মূলত বালকদের উদ্দেশ্যে রচিত হয়। উপন্যাসটি স্ত্রী ভূমিকা আবর্জিত, অর্থাৎ এই উপন্যাসে কিন্তু কোনো নারী চরিত্র নেই। বিষয়বস্তু কি, প্রেম ও অহিংসার সঙ্গে শক্তি পূজার বিরোধ উপন্যাসটির মূল বিষয়। ভীষণ ইম্পর্টেন্ট, আপনাদের হয়তো পরীক্ষা দিয়ে দিল যে প্রেম ও অহিংসার সঙ্গে শক্তি পূজার বিরোধ কোন উপন্যাসের বিষয়। কাহিনী, ত্রিপুরার রাজবংশের কাহিনী নিয়ে তিনি লিখছেন। কাহিনীর উৎস, তিনি এই কাহিনীগুলো কোথা থেকে সংগ্রহ করছেন? দেখুন, রাজমালা গ্রন্থ থেকে তিনি এই কাহিনী সংগ্রহ করছেন। শুধু তাই নয়, স্টুয়ার্টের বাংলার ইতিহাস গ্রন্থ থেকে এই উপন্যাসের 43তম যে পরিচ্ছেদটি তিনি রচনা করছেন। পত্রের ব্যবহার, এই উপন্যাসে কিন্তু প্রথম পত্রটি লিখছেন গোবিন্দ মাণিক্য তার ভাই নক্ষত্র রায়কে। তাহলে এগুলো পেলাম। এছাড়াও আমরা আরও প্রাসঙ্গিক কিছু তথ্য দেখে নেব। এই উপন্যাসটি কিন্তু কবির স্বপ্নলব্ধ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটি কিন্তু ইতিহাসশ্রয়ী বা ঐতিহাসিক উপন্যাস। রবীন্দ্রনাথের জীবিতকালের শেষ সংস্করণ 1347 বঙ্গাব্দে। তাহলে এটি কিন্তু রবীন্দ্রনাথের স্বপ্নলব্ধ। তারপরে রাজর্ষি উপন্যাস রচনার নেপথ্যের প্রেরণা তথা স্বপ্ন দর্শনের ঘটনা রবীন্দ্রনাথ জীবনস্মৃতি গ্রন্থে বালক অধ্যায়ে উল্লেখ করছেন। এটা আমরা জানি যে স্বপ্নলব্ধ, কিন্তু রবীন্দ্রনাথ এই কথাটা কোথায় উল্লেখ করছেন? জীবনস্মৃতি গ্রন্থে কিন্তু বালক নামক যে অধ্যায়, সেখান থেকে। এই উপন্যাসটিকে প্লট প্রধান উপন্যাসও বলা হয়, এটি ঐতিহাসিকরা বলছেন, মানে যারা সমালোচক। প্রথম 26টি পরিচ্ছেদ ধারাবাহিকভাবে 1292 সালের আষাঢ় থেকে ফাল্গুন পর্যন্ত বালক পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আর রাজর্ষি উপন্যাসে 15টি পরিচ্ছেদ নিয়ে কিন্তু বিসর্জন লেখা হচ্ছে, অর্থাৎ বিসর্জন নাটক লেখা হয়েছে। অনেকেই জানেন বিসর্জন অনেক আগে কিন্তু এটি নেট সেটের সিলেবাসে ছিল এই নাটকটি। এই উপন্যাসটির জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথকে প্রশংসা করছে, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু সেই সময় বঙ্কিমচন্দ্রর মানে বড় একজন মাপের
রাইটার। সবে রবীন্দ্রনাথ শুরু করছেন, সেই সময় কিন্তু একজন রবীন্দ্রনাথের বঙ্কিমচন্দ্রের কাছ থেকে প্রশংসা, এটা কিন্তু কম সৌভাগ্য নয়। এবং 1297 বঙ্গাব্দে এই উপন্যাসের প্রথম অংশ অবলম্বনে বিসর্জন নাটকটি রচিত হচ্ছে। পরবর্তী আমরা আরেকটি উপন্যাস, রবীন্দ্রনাথের সব থেকে প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস চোখের বালির সম্পর্কে আমরা দেখে নেব। গ্রন্থকারে প্রকাশ, উপন্যাসটি গ্রন্থকারে প্রকাশিত হচ্ছে 1309 বঙ্গাব্দে, আর খ্রিস্টাব্দে 1903। আচ্ছা, পত্রিকায় প্রকাশ কোন পত্রিকায়? নবপর্যায় বঙ্গদর্শন। আপনারা নিজেই জানেন, অনেকেই জানেন, দুঃখিত, রবীন্দ্রনাথ সেই সময় নিজেই সম্পাদনা করছেন। পত্রিকায় 1308 বঙ্গাব্দের বৈশাখ থেকে 1309 বঙ্গাব্দের কার্তিক মাস পর্যন্ত ধারাবাহিকভাবে উপন্যাসটি প্রকাশিত হচ্ছে। এই উপন্যাসের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে তথ্যটি, উপন্যাসটির পূর্ব নাম কি? উপন্যাসটির পূর্ব নাম কিন্তু বিনোদিনী ছিল। মূল বিষয় কি? নরনারীর চতুর্ভুজ সম্পর্কে টানাপোড়েন এখানে, এবং চরিত্রগুলো দেখলে বুঝতে পারছি। দেখুন, মহেন্দ্র, বিনোদিনী, আশালতা, বিহারী, রাজলক্ষ্মী, অন্নপূর্ণা, হরিমতি, খেমি, বসন্ত, সুধো, এগুলো হচ্ছে এই উপন্যাসে কিন্তু বিখ্যাত চরিত্র, এবং চরিত্র দিয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে। পরিচ্ছেদ কিন্তু এই উপন্যাসে 55টি এই উপন্যাসের পরিচ্ছেদ। তাহলে কিন্তু সব থেকে বেশি হয়েছে এই উপন্যাসে কিন্তু নরনারীর যে চরিত্রে, যে তাদের মধ্যে যে 4জন চরিত্র, মহেন্দ্র, বিনোদিনী, আশালতা, বিহারী, এই যে চতুর্ভুজ সম্পর্কে যে টানাপোড়েন কিন্তু এই উপন্যাসের মূল উপজীব্য বিষয়। রচনাস্থান, এটা শুরু করছে এই উপন্যাসটি, তিনি শুরু করছেন শিলাইদহে বসে। আর নাট্যরূপ, এই উপন্যাসের নাট্যরূপ অমরেন্দ্র দত্ত, কোথাও আবার পাচ্ছি গিরিশচন্দ্র, আমার এখানে দ্বিমত রয়েছে, তবে অমরেন্দ্র দত্ত কিন্তু সবচেয়ে বেশি। অভিযোগ বা অপবাদ, কিন্তু এই রবীন্দ্রনাথকে এই উপন্যাস লেখার ফলে কিন্তু অনেক অভিযোগ এসেছে এবং অপবাদও শুনতেছি। কি সেটা একটু দেখে নিই। পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায় রঙ্গালয় পত্রিকায় চোখের বালি বিধবা বিনোদিনী, এই যে একটা শীর্ষক রচনায় চোখের বালি উপন্যাসের দীর্ঘ সমালোচনা করেন, এবং এখানে তিনি রবীন্দ্রনাথকে সিদ্ধ লম্পট বলছেন। তাহলে সিদ্ধ লম্পট আখ্যা দিচ্ছেন। শুধু তাই নয়, সাহিত্য পত্রিকার সম্পাদক সুরেশচন্দ্র সমাজপতি পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায় লেখা উমা গ্রন্থটি অনুকরণে চোখের বালি রচনা করেন বলে অভিযোগ করেন। অর্থাৎ বিরাট বড় একটা অভিযোগ আনছেন রবীন্দ্রনাথের নামে, যে পাঁচকুড়ি বন্দ্যোপাধ্যায় লেখা যে উমা, সেই উমাকে অনুকরণ করেই রবীন্দ্রনাথ চোখের বালি লিখছেন। চোখের বালির অনুবাদ J.D. অ্যান্ডারসন তার চোখের বালি রবীন্দ্রনাথ টেগোর অ্যাজ এ নোবেলিস্ট প্রবন্ধে উপন্যাসে কিছু অংশ তিনি অনুবাদ করছেন। সমগ্র কিন্তু অংশ অনুবাদ করছেন, সমগ্র অংশ অনুবাদ কি করছেন? দেখুন, 1913 সালে সুরেন্দ্রনাথ ঠাকুর চোখের বালি অনুবাদ করছেন, এবং এই অনুবাদের নাম হচ্ছে আয়সর, এবং পরে বই আকারে প্রকাশের সময় অনুবাদটির নাম দেওয়া হয় বিনোদিনী। তাহলে প্রথমে তিনি যখন অনুবাদ করছেন তখন আয়সর, পরবর্তীকালে এটি বিনোদিনী নাম পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, 1913 সালে রূপনারায়ণ পাণ্ডে উপন্যাসটির হিন্দি অনুবাদ করছেন, এবং এই হিন্দি অনুবাদটি কিরকিরি নামে প্রকাশিত হচ্ছে। শুধু তাই নয়, 1959 সালে কৃষ্ণ কৃপালানি দ্বিতীয়বার উপন্যাসটির ইংরেজি অনুবাদ করছেন, এবং এই অনুবাদটি বিনোদিনী নামে সাহিত্য অকাদেমি থেকে প্রকাশিত হচ্ছে। 1968 সালে এই উপন্যাসটি জার্মান ভাষায় কিন্তু তর্জমা হয়। আচ্ছা, উপন্যাসটির চলচ্চিত্রায়ন, অর্থাৎ কে চলচ্চিত্র নির্মাণ করছে দেখি। চোখের বালি উপন্যাসটি বাংলায় কয়েকবার চলচ্চিত্র হচ্ছে। 1938 সালে সতু সেনের পরিচালনায়, ভীষণ ইম্পর্টেন্ট, কখনো কখনো পরিচালকদের দিয়ে কিন্তু প্রশ্ন আসে। সতু সেনের পরিচালনায় চোখের বালি কিন্তু সিনেমা হচ্ছে। শুধু তাই নয়, দ্বিতীয়বার ঋতুপর্ণ ঘোষের হাত ধরে কিন্তু 2003 সালে এটি নির্মিত হচ্ছে। শুধু তাই নয়, রাজর্ষি লেখার প্রায় 16 বছর পরে ছোট গল্প নিয়ে মেতে থাকার পর রবীন্দ্রনাথ কিন্তু এই উপন্যাসটি লিখছেন। এখানে জাস্ট একটা তথ্য জানালাম। এছাড়াও এই উপন্যাস সম্পর্কে আমরা প্রাসঙ্গিক অনেক তথ্য জেনে নেব, যেগুলো আমাদের ভীষণ কাজে আসবে। দেখুন কি তথ্য, যে রবীন্দ্রনাথের অন্যান্য উপন্যাসের তুলনায় এই উপন্যাসে পত্রের ব্যবহার অনেক, এবং তাই এটিকে পত্রবহুল উপন্যাসও কিন্তু বলা যেতে পারে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মনস্তাত্ত্বিক বা মনস্তত্ত্বমূলক উপন্যাস, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। এই উপন্যাসের চোখের বালির নামটি কিন্তু প্রথম পাওয়া যাচ্ছে 10ম পরিচ্ছেদে, অর্থাৎ 9ম পরিচ্ছেদ পর্যন্ত এই চোখের বালির শব্দটা কোনো উল্লেখই পাওয়া যাচ্ছে না, অর্থাৎ পরবর্তী 10ম পরিচ্ছেদে পাওয়া যাচ্ছে। আর কি পাচ্ছে আমরা এখান থেকে দেখে নিই। চোখের বালি কথার অর্থ হচ্ছে চক্ষুশূল বা অসহনীয়। এটি কিন্তু সামাজিক মনস্তত্ত্বমূলক উপন্যাস, রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। আরোগুলো আমরা দেখে নিই। চোখের বালির ভূমিকা লেখেন 1347 বঙ্গাব্দে, ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট তথ্য। চোখের বালি নষ্টনীর গল্পের কিন্তু সমসাময়িক, অর্থাৎ যে নষ্টনীর তার যে বিখ্যাত গল্প তার সমসাময়িক। রবীন্দ্রনাথের জীবিতকালে শেষ প্রকাশিত সংস্করণ মাঘ 1344। লেখকের ওপর চরিত্রের আধিপত্য বাংলা উপন্যাসে এই প্রথম, অর্থাৎ লেখকের ওপর কিন্তু চরিত্রের আধিপত্য দেখা যাচ্ছে বাংলা সাহিত্যে প্রথম এটা।
এই উপন্যাসটি সম্পর্কে অনেক সমালোচনা হয়েছে, তার মধ্যে কয়েকটি আমি এখানে রেখেছি। রবীন্দ্রবাবুর নষ্টনীড় ও চোখের বালি অনেকটা এক খাতে চলিতেছে, উভয়ের স্বাতন্ত্র্য বড় সূক্ষ্ম। সুরেশচন্দ্র সমাজপতি, সাহিত্য পত্রিকার সম্পাদক এবং রবীন্দ্র বিদ্বেষী একজন ব্যক্তি কিন্তু। চোখের বালি রবীন্দ্রনাথের প্রথম শক্তিমান সৃষ্টি। সরোজ বন্দ্যোপাধ্যায় বাংলা উপন্যাসের কালান্তর বইয়ে এই কথা বলছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাসকে সীমিত শক্তির উপন্যাস বলেছেন বুদ্ধদেব বসু। চোখের বালির শুধু যে শ্রেষ্ঠ উপন্যাস তাহাই নহে, বা ইহা বাংলা সাহিত্যের যুগান্তর আনিয়াছিল। কে বলছেন? সুবোধচন্দ্র সেনগুপ্ত, রবীন্দ্রনাথকে নিয়ে বই রয়েছে। চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম সমাজ জীবনাশ্রিত মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক সমস্যানিষ্ঠ উপন্যাস। কে বলছেন? নিহার রঞ্জন রায়। নিহার রঞ্জন রায় তো আপনারা জানেন যে রবীন্দ্রনাথের 2-3টি খণ্ডে বই লিখেছেন। আর রবীন্দ্রনাথ হস্তলিপি পুস্তকের নীতিবচনের কাছে বিনোদিনীর এবং তাহার শিল্পী বিবেকের বলি দিয়েছেন। কে বলছেন? বুদ্ধদেব বসু। এবং রবীন্দ্র সাহিত্যের কিন্তু কড়া সমালোচকদের মধ্যে কিন্তু তিনি একজন। এরপর আমরা দেখে নেব 5 নম্বর উপন্যাস নৌকাডুবি। এই নৌকাডুবি সম্পর্কে আমরা অসংখ্য তথ্য জেনে নেব। প্রকাশকাল 1906। এটি কিন্তু ধরন অর্থাৎ সামাজিক উপন্যাস। পত্রিকায় প্রকাশ, কোন পত্রিকায় প্রকাশিত হচ্ছে? নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় 1310 থেকে 1310 বৈশাখ থেকে 1312 আষাঢ় অর্থাৎ ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। পরিচ্ছেদ সংখ্যা 62। চরিত্রকারা রমেশ, কমলা, নলিনাক্ষ, হেমনলিনী, অক্ষয়, শৈলজা, ব্রজ, মোহন প্রমুখ। এই চরিত্রগুলো ভীষণ ইম্পর্টেন্ট। রচনা স্থান হাজারিবাগে গিরীন্দ্র কুমার গুপ্তের বাড়িতে রচনা সূত্রপাত, অর্থাৎ তিনি কিন্তু 4টি পরিচ্ছেদ পর্যন্ত ওখানে অবস্থানকালেই লিখছেন। পরবর্তী অংশ কিন্তু শান্তিনিকেতন, কলকাতা, শিলাইদহে বসে শেষ করছেন। ইংরেজি অনুবাদ এই উপন্যাসটির দ্য উইক বাই অ্যান ইংলিশম্যান, ICS লন্ডন ম্যাক মিলান অর্থাৎ কোম্পানি থেকে 1921 সালে তর্জমা করছেন J.G. ড্রুমেন্ড। ইনি কিন্তু এই উপন্যাসটি ইংরেজি অনুবাদ করছেন। চলচ্চিত্রায়িত রূপ 1932 সালে সাদা কালো সিনেমা হিসাবে নৌকাডুবি প্রথম চলচ্চিত্রায়িত হচ্ছেন এবং এটি কিন্তু নির্বাক ছিল। পরিচালক ছিলেন নরেশ চন্দ্র মিত্র। দ্বিতীয়বার নিতিন বসুর পরিচালনায় কিন্তু 1947 খ্রিস্টাব্দে নৌকাডুবি পুনরায় চলচ্চিত্র রূপ নিচ্ছে। আর তৃতীয়বার আমরা পাচ্ছি 1979 খ্রিস্টাব্দে, পরিচালক ছিল কিন্তু অজয় কর। এবার আমরা একটু হিন্দি ভাষায় ওই উপন্যাসটি নৌকাডুবি হিন্দিতে চলচ্চিত্রিত হয় মিলন নামে। 1947 খ্রিস্টাব্দে নিতিন বসুর পরিচালনায় সিনেমাটি কিন্তু মুক্তি পাচ্ছে। প্রাসঙ্গিক তথ্য এই উপন্যাস সম্পর্কে। উপন্যাসের নায়িকা কিন্তু কমলা। রচনারীতির দিক থেকে নৌকাডুবি বেশ দুর্বল নাটক এবং এই উপন্যাসের হেমনলিনী নামটি গ্রহণ করা হয় সম্ভবত শ্রীশচন্দ্র মজুমদারের শ্যালিকা হেমনলিনীকে স্মরণ করে, অর্থাৎ বাস্তব একটি চরিত্র হেমনলিনী। এই হেমনলিনী চরিত্রের মূল অবলম্বন। প্রকাশকদের তাগিদে রচিত বলা যায়, অর্থাৎ এই উপন্যাসটি কিন্তু রবীন্দ্রনাথ লিখছেন প্রকাশকদের রচনা মানে তাগিদে। রবীন্দ্রনাথের নৌকাডুবি ভগ্নতরী কাব্য অবলম্বনে রচিত। উপন্যাসটি রবীন্দ্রনাথের লক্ষণযুক্ত রচনামূলীর মধ্যে পড়ে না, প্রক্ষিপ্ত বলে মনে হয়। বুদ্ধদেব বসু, রবীন্দ্রনাথ ও কথা সাহিত্য এই প্রবন্ধে তিনি কিন্তু বলছেন এই উপন্যাসটিকে আসলে প্রক্ষিপ্ত বলছেন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। পরে আরেকটি উপন্যাস আমরা দেখে নেব, তার প্রজাপতির নির্বন্ধ, যেটা পরবর্তীকালে চিরকুমার সভা নামে নাটক আসছে। প্রজাপতি নির্বন্ধ প্রকাশকাল 1908। পত্রিকায় প্রকাশ, কোন পত্রিকায়? দেখুন প্রকাশকাল সাময়িক পত্রিকায় প্রকাশকালের নাম ছিল, প্রকাশকাল অনুষ্ঠানের নাম ছিল চিরকুমার সভা। এটি কিন্তু ভারতী পত্রিকায় 1307 বৈশাখ থেকে 1308 জ্যৈষ্ঠ সংখ্যা পর্যন্ত মোট 13টি সংখ্যায় চিরকুমার সভা নামেই কিন্তু প্রকাশিত হচ্ছে। তবে এখানে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, 1908 সালে গ্রন্থাগারে গদ্য গ্রন্থাবলীর 8ম খণ্ডে মুদ্রিত হওয়ার সময় কিন্তু তার নাম পরিবর্তন করে হচ্ছে প্রজাপতির নির্বন্ধ। তাহলে 1908 সালে কিন্তু যখন গদ্য গ্রন্থাবলীতে স্থান পাচ্ছে তখন এই চিরকুমার সভাটা হয়ে যাচ্ছে প্রজাপতির নির্বন্ধ। কার অনুরোধে তিনি এই উপন্যাসটি লিখছেন? দেখুন সরলা দেবীর তাগাদাতে বা অনুরোধে। তবে একটা জিনিস আপনাদের জানি, রবীন্দ্রনাথকে না জানিয়েই কিন্তু বিজ্ঞাপন দেওয়ার ফলশ্রুতিতে চিরকুমার সভার জন্ম, অর্থাৎ রবীন্দ্রনাথকে না জানিয়েই বলেছিল যে রবীন্দ্রনাথ একটি নাটক লিখবেন এবং সেই বিষয় নিয়েই যখন বিজ্ঞাপন দিয়েছিল তার ফলশ্রুতি কিন্তু রবীন্দ্রনাথকে এটা লিখতে হয়েছে। নাট্য রূপান্তর আর্ট থিয়েটারে কর্তৃপক্ষের অনুরোধে রবীন্দ্রনাথ এই উপন্যাসটি অবলম্বনে চিরকুমার সভা নাটক রচনা করছেন এবং এই নাটকে 5 অঙ্কে 12টি দৃশ্য রয়েছে। এই উপন্যাসটি কোথায় বসে লিখছেন? শিলাইদহে রচনা শুরু করছেন। উপন্যাসটির পরিচ্ছেদ সংখ্যা 16টি রয়েছে কিন্তু। চরিত্রকারা বিপিন, রসিক, বনমালী, অক্ষয় কুমার, শ্রীশ, শৈলবালা, পুরবালা।
এই প্রজাপতি নির্বন্ধ উপন্যাসের চরিত্র। গানের সংখ্যা, বাংলায় গান রয়েছে 40টি, সংস্কৃত শ্লোক ব্যবহৃত হয়েছে 16টি, ইংরেজি কিন্তু কবিতা রয়েছে 1টি। প্রাসঙ্গিক তত্ত্ব, এটি কিন্তু কবির খনিকা পর্বের সৃষ্টি। ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে যে 4টি অপশন দিয়ে বললো কোন উপন্যাসটি রবীন্দ্রনাথের খনিকা পর্বের সৃষ্টি। এটি কিন্তু হাস্যরসাক্ত উপন্যাস। উপন্যাসের প্রথম নাম ছিল কিন্তু চিরকুমার সভা। 1908 সালে গ্রন্থকারে প্রকাশের সময় কিন্তু চিরকুমার সভার নাম এলো প্রজাপতির নির্বন্ধ। উপন্যাসটিতে অক্ষয়, অর্থাৎ অক্ষয় যে চরিত্র, তিনি কিন্তু 20টি গান গেয়েছেন। এই ছিল এই উপন্যাসটি। এরপরে তার বিখ্যাত একটি বৃহত্তম উপন্যাস, সেটা হচ্ছে গোরা। এই গোরা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। গোরা দেখুন প্রবাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে ধারাবাহিকভাবে 1314 বঙ্গাব্দের ভাদ্র মাস থেকে 1316 বঙ্গাব্দের ফাল্গুন মাস পর্যন্ত কিন্তু এটি ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। প্রকাশকাল পরীক্ষায় অনেকবার আসে, সেটা হচ্ছে 1316 বঙ্গাব্দ, আর ইংরেজি কিন্তু 1910 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। উৎসর্গ কিন্তু শ্রীমান রথীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করছেন এবং এখানে সাল উল্লেখ করেছে। দেখুন 14ই মাঘ 1316। এই দিনটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট দিন এবং সেই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য রবীন্দ্রনাথ কিন্তু তার একমাত্র পুত্র রথীন্দ্রনাথকে এই উপন্যাসটি উৎসর্গ করেছেন। কারণ রথীন্দ্রনাথ ঠাকুর এবং প্রতিমা দেবীর কিন্তু এই দিনটাই বিবাহ দিন ছিলেন, অর্থাৎ বিয়ের দিন ছিল, এবং সেই দিনটাকে স্মরণ করে রাখার জন্যই রবীন্দ্রনাথ এই উপন্যাসটি উৎসর্গ করছেন। রচনা স্থান দেখুন, রচনা স্থান তিনি কোথায় বসে রচনা করছেন? শিলাইদহে বসে রচনা শুরু করছেন। চরিত্র ভীষণ ইম্পর্টেন্ট। চরিত্র কারা কারা রয়েছে দেখুন, গোরা, বিনয়, পরেশ, হারান, মহিম, সতীশ, কৈলাস, কৃষ্ণদয়াল, আনন্দময়ী, সুচরিতা, ললিতা, লীলা, হীরা, মোহিনী প্রমুখ। আরও অনেক চরিত্র রয়েছে, তার মধ্যে আমি কিছু চরিত্র আপনাদের সামনে উপস্থাপন করলাম যেগুলো থেকে পরীক্ষা আসতে পারে। যেমন এই উপন্যাসটির পটভূমি কি ছিল? স্বদেশী আন্দোলনের পটভূমিতে কিন্তু লেখা। উপন্যাসটির পরিচ্ছেদ সংখ্যা কিন্তু 76 প্লাস একটা পরিশিষ্ট ছিল শেষে। আর এই উপন্যাসটি নাট্যরূপ দিচ্ছে 1936 সালে নরেশচন্দ্র মিত্র। ভীষণ ইম্পর্টেন্ট, এই উপন্যাসের নাট্যরূপ কে দিয়েছেন। পত্রের ব্যবহার, এই উপন্যাসের 32তম পরিচ্ছেদে প্রথম পত্রের ব্যবহার দেখা যাচ্ছে। ইংরেজি অনুবাদ, গোরা শিরোনামে ডব্লিউ পিয়ারসন তিনি কিন্তু এই ইংরেজি অনুবাদ করছেন এবং ইজি থমসনকে লেখা পত্র থেকে জানা যাচ্ছে পিয়ারসনের অনুবাদ রবীন্দ্রনাথের মনোপুত হয়নি, অর্থাৎ রবীন্দ্রনাথের পছন্দ হয়নি কিন্তু এই অনুবাদটি। আমরা প্রাসঙ্গিক তথ্যগুলো আমরা এক নজরে দেখে নেব, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। দেখুন, আনন্দময়ী চরিত্রটি রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের মা ভাগবতী দেবীরই আদলে নির্মাণ করছেন এবং এই উপন্যাসের কালপর্ব নিয়ে বিতর্ক রয়েছে। 1881 থেকে 82 কালপর্বে, অর্থাৎ কাল পটভূমিকা বলে অনেক গবেষক মনে করছেন। আবার কোথাও পেলাম 1882 থেকে 1883, অর্থাৎ বিতর্ক রয়েছে। এই উপন্যাসের পরিধি 1 শ্রাবণ মাসের সকাল থেকে শেষ ফাল্গুনে 1 উত্তীর্ণ সন্ধ্যাতে। উপন্যাসটির কাহিনীর কালসীমা কিন্তু মাত্র 6 মাস। এটি কিন্তু তার মহাকাব্যিক উপন্যাস। ভীষণ ইম্পর্টেন্ট একটি মহাকাব্যিক উপন্যাসের উদাহরণ হিসাবে কিন্তু গোড়ার পূর্ববর্তী রবীন্দ্র উপন্যাস নৌকটিকে, আর গোড়ার পরবর্তী রবীন্দ্র উপন্যাস কিন্তু চতুরঙ্গ। ভীষণ ইম্পর্টেন্ট, কোনটা পূর্ববর্তী উপন্যাস আর কোনটা পরবর্তীটা মাথায় রাখতে হবে। গোড়ার ভূমিকায় রবীন্দ্রনাথের নিজের ছায়া পড়িয়াছে, এটা বলছেন কিন্তু সুকুমার সেন। আর রবীন্দ্রনাথের জীবিতকালে শেষ সংস্করণ হয় 1340 বঙ্গাব্দে এই উপন্যাসটি। পানুবাবু চরিত্রটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মতে ক্যারিকেচার ধর্মী। ভীষণ ইম্পর্টেন্ট। আনন্দময়ী চরিত্রটিকে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন পিঙ্গল ও রক্তহীন জাতীয় জীব। পিঙ্গল ও রক্তহীন জাতীয় জীব। গোরা তর্কের খনি, গল্প খুব অল্প। এটি সাহিত্য পত্রিকা, অর্থাৎ সাহিত্য পত্রিকার সমালোচনায় এই কথাটা বলছেন। এরপর আরেকটি আমরা উপন্যাস দেখে নেব, তার বিখ্যাত একটি উপন্যাস ঘরে বাইরে, বিতর্কিত উপন্যাস। দেখুন, পত্রিকায় প্রকাশ হচ্ছে 1322 বঙ্গাব্দের বৈশাখ থেকে ফাল্গুন সংখ্যায় সবুজপত্রে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। প্রকাশকাল 1916 আমরা পাচ্ছি, আর বঙ্গাব্দে 1323 বঙ্গাব্দ। উৎসর্গ শ্রীমান প্রমথ চৌধুরীকে। রচনা স্থান শান্তিনিকেতন জোড়াসাঁকো, শিলাদহে বসে লিখছেন। পরিচ্ছেদ সংখ্যা 18টি। কোনটায়? নিখিলের আত্মকথায় 7টি পরিচ্ছেদ, বিমলার আত্মকথায় 7টি, আরেকটি আমরা পাচ্ছি সেটা হচ্ছে সন্দীপের আত্মকথাতে কিন্তু 4টি পাচ্ছি। এবং এই উপন্যাসের গানের সংখ্যা মোট 6টি গান আছে। পটভূমি কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিতে লেখা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। রীতি, এই উপন্যাসটি জেমস জয়েসের প্রবর্তিত আত্মকথন রীতিতে কিন্তু এটি লেখা। ধরন কেমন? এটি একটি রাজনৈতিক উপন্যাস। প্রমথ চৌধুরীর মতে কিন্তু রূপক, তিনি বলছেন এটি একটি রূপক। এবং চরিত্রের মধ্যে কারা রয়েছে একটু আমরা দেখে নিই। চরিত্রের মধ্যে কিন্তু অসংখ্য চরিত্রের মধ্যে যেটা হচ্ছে নিখিলেশ, বিমলা, সন্দীপ, চন্দ্রনাথ বাবু, অমূল্য, পঞ্চু, এগুলো রয়েছে। নাট্যরূপদান, এই উপন্যাসটির নাট্যরূপ দিচ্ছে কিন্তু মধু বসু। ভাব সাদৃশ্য ভীষণ ইম্পর্টেন্ট। লুইস স্টিভেনসনের
প্রিন্স ওট্টো উপন্যাসের ভাব সাদৃশ্য রয়েছে কিন্তু এই উপন্যাসে। ভীষণ ইম্পর্টেন্ট। অনুবাদ দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড নামে সুরেন্দ্রনাথ ঠাকুর এটি অনুবাদ করছেন এবং ম্যাকমিলান কোম্পানি থেকে কিন্তু এটি প্রকাশিত হচ্ছে। ভীষণ ইম্পর্টেন্ট। চলচ্চিত্র রূপ 1984 সালে প্রখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায় কিন্তু এই উপন্যাসটিকে তিনি চলচ্চিত্র অর্থাৎ সিনেমার রূপ দিচ্ছেন। প্রাসঙ্গিক তথ্যগুলো এই উপন্যাসটি ভীষণ ইম্পর্টেন্ট এই কারণে যে রবীন্দ্রনাথের চলিত ভাষা লেখা প্রথম উপন্যাস। তবে এখানে একটা আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে শুরুতে কিন্তু শুরু হয়েছিল সাধু ভাষায়, কিন্তু এটি কিন্তু চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস। উপন্যাসটি শুরু এবং শেষ হয়েছে বিমলার আত্মকথা দিয়ে। টিকা টিপ্পনী এখানে কেন বলছি দেখুন, ঘরে বাইরে উপন্যাসের সমালোচনার কৈফিয়ত রবীন্দ্রনাথ টিকা ও টিপ্পনী নাম দিচ্ছেন। অর্থাৎ এই উপন্যাসটি নিয়ে যখন সমালোচনা হচ্ছে প্রচণ্ড, তখন তিনি এই উপন্যাসটির কৈফিয়ত দিতে গিয়ে এই টিকা টিপ্পনী বলে একটি অংশটি লিখছেন। আরও তথ্য কি, সন্দীপ চরিত্রে অরবিন্দ ঘোষের প্রতিচ্ছায়া লক্ষ্য করেছেন ঐতিহাসিক যদুনাথ সরকার। তার সিদ্ধান্তে রবীন্দ্রনাথ চমকিত এবং বিচলিত বোধ করেন। অর্থাৎ বিপ্লবী যে অরবিন্দ ঘোষ, সেই চরিত্রের প্রভাব রয়েছে বলছেন সন্দীপ চরিত্রে, এবং এটা নিয়ে কিন্তু রবীন্দ্রনাথ প্রচণ্ডভাবে বিচলিত হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সুকুমার সেনের মধ্যে রবীন্দ্রনাথের কোনো উপন্যাসের যথার্থ ভিলেন বা পাষণ্ড নয় একমাত্র সন্দীপ ছাড়া। অর্থাৎ এই সন্দীপ চরিত্রকেই তিনি কিন্তু পাষণ্ড চরিত্র বলছেন। পরে 9 নম্বর উপন্যাস আমরা দেখে নিই, ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে চতুরঙ্গ। চতুরঙ্গ উপন্যাস সম্পর্কে আমরা দেখে নিই কী আছে। পত্রিকায় প্রকাশ অগ্রহণ 1321 ফাল্গুন থেকে 1321 বঙ্গাব্দের পর্যন্ত এটি সবুজপত্র পত্রিকা প্রমোদ চৌধুরী প্রকাশিত হচ্ছে। গ্রন্থকারে প্রকাশ 1323, ইংরেজি কিন্তু হচ্ছে 1916। অধ্যায় 4টি অধ্যায় রয়েছে। জ্যাঠামশাই, শচীশ, দামিনী, শ্রীবিলাস। চরিত্রকারা শচীশ, দামিনী, শ্রীবিলাস, জ্যাঠামশাই, 4টি চরিত্র। ধরন কি, এই উপন্যাসটির সম্পর্কে বিভিন্ন ব্যক্তি কী ধরনের বলছে দেখুন। নিহারঞ্জন রায় বলছে কাব্যগুণ সম্পন্ন বলছেন। প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্র জীবনীকা, তিনি বলছেন গল্প উপন্যাস। আর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলছে কাঁচা ও আংশিকত্বের লক্ষণাক্রান্ত বলেছেন। এই উপন্যাসটির হিন্দি অনুবাদ কে করছেন? মোহনলাল বাজপেয়ী। আর ইংরেজি অনুবাদ করছে ইংরেজি অনুবাদের নাম হচ্ছে এ স্টোরি অফ 4 চ্যাপ্টার। উপন্যাসটির পূর্ব নাম কী ছিল? ভীষণ ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথের অনেকগুলো উপন্যাসে কিন্তু আমরা পূর্ব নাম জানি। এই উপন্যাসের পূর্ব নাম কিন্তু ছিল দামিনী। সিনেমা নির্মাণ 2008 সালে সুমন মুখোপাধ্যায় এই উপন্যাসটি অবলম্বনে চতুরঙ্গ চলচ্চিত্রটি নির্মাণ করছেন। প্রাসঙ্গিক তত্ত্ব, রবীন্দ্রনাথ ঠাকুরের সাধু ভাষায় লিখিত সর্বশেষ উপন্যাস। উপন্যাসটির সমস্ত উপন্যাসের বক্তা হচ্ছে শ্রীবিলাস। এই উপন্যাসের প্রথমাংশ জ্যাঠামশাইকে একটি সম্পূর্ণ ছোট গল্প বলা যেতে পারে। শুধু তাই নয়, এই উপন্যাসটি রবীন্দ্রনাথের ছোট গল্পধর্মী উপন্যাস। এটি রবীন্দ্রনাথের ঠাকুরের লেখা 7ম উপন্যাস। এটি একটি তার সামাজিক মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস। রাজনৈতিকের পাশাপাশি এটাও বলা যায় এটি মূলত শচীশের ভাঙ্গাগড়ার ইতিহাস, এবং রবীন্দ্র জীবিতকালে শেষ প্রকাশিত হয় 1342 বঙ্গাব্দে। এবার আরেকটি উপন্যাস দেখে নিই আমরা, যোগাযোগ। এই যোগাযোগ উপন্যাস সম্পর্কে আমরা পুঙ্খানুপুঙ্খ জেনে নেব। দেখুন, প্রকাশকাল 1336, ইংরেজিতে 1929। পত্রিকায় প্রকাশ বিচিত্রা পত্রিকায় তিনি প্রকাশিত হচ্ছে কত? আশ্বিন 1334 থেকে চৈত্র 1335 বঙ্গাব্দের মধ্যে। উপন্যাসটি কিন্তু পূর্ব নাম ছিল 3 পুরুষ। বিচিত্রা পত্রিকায় প্রকাশকালে প্রথম দুটো যে সংখ্যা, সেই সংখ্যা পর্যন্ত 3 পুরুষ নাম ছিল, এবং এই উপলক্ষে তিনি বিচিত্রা একটা কৈফিয়ত দিয়ে জানাচ্ছেন, এবং তৃতীয় সংখ্যা থেকে উপন্যাসটির নাম রাখছেন যোগাযোগ। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে প্রথম দুটো পরিচ্ছেদ পর্যন্ত বিচিত্রা যখন প্রকাশিত হচ্ছে, দুটো পরিচ্ছেদ নয়, দুটো সংখ্যা লিখছে, তখন কিন্তু এই উপন্যাসটির নাম ছিল 3 পুরুষ, আর তৃতীয় সংখ্যা থেকে হয়ে যাচ্ছে যোগাযোগ। রচনা স্থান শিলংয়ে অবস্থানকালে তিনি এটি শুরু করছেন, এবং শেষ হচ্ছে ব্যাঙ্গালোরের বন্ধু ব্রজেন্দ্রনাথ শিলের বাড়িতে। পরিচ্ছেদ সংখ্যা উপন্যাসে 58টি, এবং চরিত্রগুলো একটু আমরা দেখে নিই। দেখুন, কুমু, কালু, মধুসূদন, শ্যামাসুন্দরী, বিপ্রদাস, মতি, নবগোপাল, এরা হচ্ছে এই উপন্যাসের চরিত্র। নাট্যরূপ, এই উপন্যাসটি নাট্যরূপ দেন হীরেন্দ্রনাথ ভঞ্জ, এবং এই নাট্যরূপের প্রথম 3টি দৃশ্য রবীন্দ্রনাথের, বাকি সব হীরেন্দ্রনাথ ভঞ্জের। শিশুকুমার ভাদুরীর অনুরোধে রবীন্দ্রনাথ নাট্যরূপ দেন। এখানে কিন্তু অনেক বিতর্ক রয়েছে, এটা আমি পড়তে গিয়ে আমি দেখেছি, কয়েকটা বই বলছেন যে রবীন্দ্রনাথ নাট্যরূপ দিচ্ছেন, কিন্তু আমি ম্যাক্সিমামটাই যেখানে এখানে পেলাম যে হীরেন্দ্রনাথ ভঞ্জ কিন্তু পুরোটা দিচ্ছেন। তো যাই হোক, 1936 সালে এই নাট্যরূপটি শিশুকুমার ভাদুরীর পরিচালনায় নবনাট্য মন্দিরে কিন্তু প্রথম অভিনীত হচ্ছে। চলচ্চিত্রে রূপদান, যোগাযোগ সাদা কালো সিনেমা হিসাবে 1958 খ্রিস্টাব্দে মুক্তি পায়, এবং পরিচালনা করছেন নিতিন বসু। প্রাসঙ্গিক তথ্য কিন্তু এটি সামাজিক মনস্তাত্ত্বিকমূলক উপন্যাস। অর্থ সংকট মোচনের তাগিদে পড়ে কবি রচনা করছেন, এবং এই উপন্যাসটি রচনা করে কবি 3000 টাকা পাচ্ছেন। কোথায়, কার সঙ্গে? বিচিত্রা পত্রিকার সম্পাদকের কাছ থেকে। 11 নম্বর উপন্যাস এবং শ্রেষ্ঠ একটি কাব্যধর্মী উপন্যাস আমরা দেখি শেষের কবিতা।
পত্রিকায় প্রকাশ 1335 বঙ্গাব্দে ভাদ্র থেকে চৈত্র সংখ্যা পর্যন্ত 8 কিস্তিতে প্রবাসী পত্রিকায় কিন্তু এটি প্রকাশিত হচ্ছে। শুধু তাই নয়, গ্রন্থকারী প্রকাশ 1336, ইংরেজি হচ্ছে 1929। 1929-এর দুটো উপন্যাস কিন্তু রবীন্দ্রনাথের প্রকাশিত হচ্ছে। গ্রন্থের সূচনা, উপন্যাসটির রচনার সূত্রপাত ঘটে 1928 খ্রিস্টাব্দের মে মাসে নীলগিরির শৈলবাস কুন্নুরে। আচ্ছা, গ্রন্থের সমাপ্তি, উপন্যাসটির সমাপ্তি ঘটে 1928 খ্রিস্টাব্দে 25শে জুন ব্যাঙ্গালোরে আচার্য ব্রজেন্দ্রনাথ শীলের আতিথ্যে তার এই যে বাল্যব্রভী নিকেতনে। কিন্তু উপন্যাসটি কিন্তু প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। উপন্যাসটির পূর্ব নাম কিন্তু মিতা। তাহলে রবীন্দ্রনাথের 3টি অলরেডি উপন্যাস আমরা পেয়ে গেলাম যার পূর্ব নাম ছিল কিন্তু। একটা হচ্ছে চিরকুমার সভার প্রজাপতি নির্বন্ধের পূর্ব নাম পাচ্ছি, তারপরে যোগাযোগের পেলাম, এবং শেষ কবিতা পাচ্ছি, উপন্যাসটির নাম হচ্ছে মিতা, এবং পাণ্ডুলিপিতে এই নামই ছিল। বঙ্কিমী প্রভাব, হঠাৎ করে অনেকগুলো উপন্যাস, প্রথম দুটো উপন্যাসে কিন্তু বঙ্কিমীর প্রভাব পর আবার পুনরায় বঙ্কিমীর প্রভাব কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। কোথায় পাওয়া যাচ্ছে? যে রবীন্দ্রনাথের একমাত্র উপন্যাস যেখানে তিনি বঙ্কিমচন্দ্রের রীতি অনুসরণ করে প্রতিটি পরিচ্ছেদের আলাদা অর্থবহ নামকরণ করছেন, গ্রহণ করেছেন, কিন্তু এখানে পরিচ্ছেদের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্রকে অনুসরণ করছেন। চৈত্র, অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল, যোগমায়া, অধ্যায় 17টি, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসকে কবিতার কলমে লেখা উপন্যাস বলেছেন বুদ্ধদেব বসু। চলচ্চিত্রে রূপদান, 1953 খ্রিস্টাব্দে সাদা কালো সিনেমা হিসাবে উপন্যাসটির চলচ্চিত্রে রূপায়ণ ঘটে, পরিচালনা করেন মধু বসু। এক নজরে কিছু আমরা তথ্য দেখিনি, ভীষণ ইম্পর্টেন্ট তথ্যগুলো দেখুন। শেষের কবিতা চম্পু জাতীয় রচনা বলেছেন সুকুমার সেন। শেষের কবিতা উপন্যাসের পূর্বাভাস আছে খনিকা কাব্যগ্রন্থে। পরীক্ষা দিতে পারে যে শেষের কবিতা উপন্যাসের পূর্বাভাস কোন কাব্যগ্রন্থে রয়েছে। শেষের কবিতা উপন্যাস ও কবিতার জড়োয়া শিল্প, কে বলছেন? সুকুমার সেন। যোগাযোগ উপন্যাসটি শেষ করার পর রবীন্দ্রনাথ শেষের কবিতা রচনায় হাত দেন। এই উপন্যাসটির রচনার ইতিহাস জানা যায় নির্মল কুমারীর লেখা কবির সঙ্গে দাক্ষিণাত্য বইতে, অর্থাৎ কবির সঙ্গে দাক্ষিণাত্য বলে একটি বই রয়েছে, সে বই। শেষের কবিতা উপন্যাসের প্রেম পরিণয় তত্ত্বটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশুরি নাটকে ব্যক্ত হয়েছে। তাহলে এই একই বিষয় ব্যক্ত হয়েছে কোথায়? তার একটি নাটক বাঁশুরিতে। এই উপন্যাসের শেষ কবিতাটি মহুয়া কাব্যগ্রন্থে নির্ঝরণী নামে কিন্তু স্থান পায়, এবং এই উপন্যাসে সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে স্মরণীয় করে রেখেছেন। এই উপন্যাসের জন্য ভুল নায়ক নির্বাচন করেছেন, কে বলছেন? এই উপন্যাসের জন্য ভুল নায়ক নির্বাচন করেছিলেন রবীন্দ্রনাথ, বলছেন বুদ্ধদেব বসু। আর শেষের কবিতা রবীন্দ্রনাথের এক মধুর স্বপ্নপ্রয়াণ, কে বলছেন? অমরেশ দাস। রবীন্দ্রনাথের উপন্যাস নবমূল্যায়ন এই গ্রন্থে। আর সম্ভবত আর একটা জিনিস আমার মনে হচ্ছে এড়িয়ে গেছে, সেটা হচ্ছে যে এই উপন্যাসের মেন যে চরিত্র অমিতের সম্ভবত অমিয় চক্রবর্তী যে রবীন্দ্রনাথের যে সচিব, তার জন্য ছায়া রয়েছে, এরকম একটা জন্য কোথাও পড়েছিলাম। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 12 নম্বর উপন্যাস আমরা একটু দেখে নিই। খুব ছোট উপন্যাস, দুই বোন হচ্ছে প্রকাশকাল দেখি 1339, আর ইংরেজি হচ্ছে 1933। পত্রিকায় প্রকাশ, কোন পত্রিকা? দেখুন বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হচ্ছে 1339 অগ্রহায়ণ থেকে ফাল্গুনের 4টি সংখ্যায়। চরিত্রকারা শর্মিলা, উর্মিলা এবং শশাঙ্ক। এই উপন্যাসে কিন্তু চরিত্র। উৎসর্গ করছেন শ্রীযুক্ত রাজশেখর বসু, করকমল। এটা টোটাল উৎসর্গ পত্রে এরকম লেখা ছিল। পরিচ্ছেদ 4টি। অনুবাদ করছেন 1945 সালে কৃষ্ণ কৃপালিনী টু সিস্টার্স শিরোনামে এই উপন্যাসটি অনুবাদ করছেন। প্রাসঙ্গিক তত্ত্ব, এটি কিন্তু মিলনাত্মক উপন্যাস, এটি ছোট গল্পধর্মী উপন্যাস। রবীন্দ্রনাথ সব থেকে বাজে উপন্যাস বলেছেন, অর্থাৎ রবীন্দ্রনাথের সব থেকে বাজে উপন্যাস বলেছেন রবীন্দ্র সমালোচক অমরেশ দাস। এবং এই উপন্যাসের চতুর্থ পাণ্ডুলিপিতে প্রথম শর্মিলা, উর্মিমালা ও শশাঙ্ক নামে 3টি অধ্যায় বিভাজন ছিল। পাঠ্যের সূচনায় পৃষ্ঠার উপরে প্রথম 2 বোন নামটি ছিল রবীন্দ্র হস্তাক্ষরে। তাহলে এখানে একটা জিনিস পেলাম আমরা। এবং অর্থের জন্য লেখেন, অর্থাৎ পারিশ্রমিক পান বিচিত্র সম্পাদক থেকে 300 টাকা। এই উপন্যাসটি কিন্তু অর্থের জন্য লিখছেন। রবীন্দ্রনাথের জীবিতকালে শেষ প্রকাশিত হয় 1941 মার্চ মাসে। এই উপন্যাসটিকে রবীন্দ্রনাথ 2 বোনকে ঠ্যাঙ্গা ছোট গল্প কিংবা বেটে বড় গল্প বলেছেন। এই উপন্যাসটি প্রকাশিত হলে কাহিনীর নায়ক শশাঙ্ক বিষয়ে হেমন্ত বালা দেবীর কোনো বান্ধবী অভিযোগ করেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা কৈফিয়ত রচনা করে বিচিত্রায় প্রকাশ করেন, অর্থাৎ এই উপন্যাসের নায়ক শশাঙ্ককে নিয়ে হেমন্ত বালা দেবীর এক বান্ধবী অভিযোগ করছেন, এবং রবীন্দ্রনাথ তার কিন্তু কৈফিয়ত দিচ্ছেন, এবং সেটা কিন্তু বিচিত্রায় প্রকাশিত হচ্ছে। এবং এই উপন্যাসটিকে ইংরেজিতে কিন্তু নভেলেট বলা যেতে পারে। 13 নম্বর উপন্যাস মালঞ্চ দেখে নিই। প্রকাশকাল 1934 বঙ্গাব্দে 1340।
পত্রিকা প্রকাশ, এটি বিচিত্রা পত্রিকায় 1340 বঙ্গাব্দের আশ্বিন থেকে অগ্রহণ সংখ্যা পর্যন্ত প্রকাশিত হচ্ছে। চরিত্রকারা নীরজা এই উপন্যাসের নায়িকা, সরলা, আদিত্য এটা নায়ক, হলধর, গণেশ, রোশনি, রমেন এই উপন্যাসে কিন্তু তারা চরিত্র। এই উপন্যাসের আর কিছু কিছু তথ্য আমরা দেখিনি, আরও কিছু তথ্য, সেটা হচ্ছে পরিচ্ছেদ কিন্তু 10টি। শুধু তাই নয়, মূল বিষয় পাচ্ছি একই নারীতে প্রিয়া ও জায়ের অস্তিত্ব দেখানো হয়েছে। প্রভাব এই উপন্যাসে রবীন্দ্রনাথের মধ্যবর্তিনী রবীন্দ্রনাথের যে গল্প তার ছায়া পড়ে। রচনা স্থান এই উপন্যাসের প্রথমাংশ বড়নগরের প্রশান্ত চন্দ্র মহানবীশের বাড়িতে। এই উপন্যাসের লিপিকর ভীষণ একটা তথ্য, সেটা হচ্ছে লিপিকর ছিলেন সুধীর চন্দ্র কর। এবং এই উপন্যাসটির ইংরেজি অনুবাদ কে করছেন একটু দেখিনি আমরা। ইংরেজি অনুবাদ কৃষ্ণ কৃপালানি দ্য গার্ডেন নামে উপন্যাসটি ইংরেজিতে অনুবাদ করছেন। তবে এই অনুবাদটির আগের নাম ছিল ফ্লাওয়ার গার্ডেন। অনেকে হয়তো জানেন না। চলচ্চিত্র 1979 খ্রিস্টাব্দে মালঞ্চ উপন্যাসটি চলচ্চিত্র হচ্ছে, এটা বাংলা ভাষায়। কিন্তু হিন্দি ভাষায় মালঞ্চ উপন্যাসের কাহিনী নিয়ে ফুলওয়ারি নামে চলচ্চিত্র নির্মাণ করছে 1953 খ্রিস্টাব্দে এবং পরিচালক ছিলেন কিন্তু প্রফুল্ল রায়। প্রফুল্ল রায় কিন্তু এই উপন্যাসটির হিন্দি চলচ্চিত্র করছে এবং নাম কিন্তু ফুলওয়ারি। নাট্যরূপ এই উপন্যাসটি সম্পূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুর নাট্যরূপ দিচ্ছেন এবং এই পাণ্ডুলিপি বর্তমানে রবীন্দ্র ভবনে রক্ষিত আছে। 3 অঙ্কে মোট 6টি দৃশ্য আছে এই নাট্যরূপটির এবং উপন্যাসের প্রথম পরিচ্ছেদ নাটকে কিন্তু বর্জিত হয়েছে এই উপন্যাসটি এবং এই নাটকটি স্বতন্ত্র গ্রন্থকারে প্রথম প্রকাশিত হচ্ছে 1386 বঙ্গাব্দে। এই মালঞ্চ সম্পর্কে আমরা কিছু তথ্য দেখিনি যেগুলো আমাদের জন্য অন্তত ভীষণ উপকারী। সেটা হচ্ছে রবীন্দ্র কাহিনীভিত্তিক প্রথম রঙিন চলচ্চিত্র নির্মিত হচ্ছে এই কাহিনী অবলম্বনে। এই উপন্যাসটিকে খণ্ড উপন্যাস বলা যেত, এটি কিন্তু সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাসের পর্যায়েও ফেলা যায়। এটি লেখকের ফরমায়েশি রচনা, নরনারীর জটিল সম্পর্ক নিয়ে এটি রচিত। এটিকে বিয়োগান্তক উপন্যাসও বলা চলে। প্রমথনাথ বিশি অবশ্য মালঞ্চ ও 4 অধ্যায়কেও 2 বোন এর মতো প্রমাণমূলক উপন্যাস বলেছেন, কিন্তু প্রমাণমূলক উপন্যাস বলছেন এই উপন্যাসটিকেও। এবং এই উপন্যাসের সঙ্গে 2 বোনের উপন্যাসের কাহিনীগত কিন্তু সাদৃশ্য আছে। মালঞ্চ শব্দের অর্থ হচ্ছে পুষ্পোদ্যান, আর মালঞ্চ উপন্যাসের পূর্ববর্তী উপন্যাস হচ্ছে শেষের কবিতা, আর মালঞ্চ উপন্যাসের পরবর্তী উপন্যাস হচ্ছে 4 অধ্যায়। এবং লাস্ট আমরা বলতে পারি, আমরা 4 অধ্যায় সম্পর্কে একটু দেখে নেব বিস্তারিত। 4 অধ্যায় দেখুন। রচনাস্থান 1334। সিংহলে যাত্রাকালে তিনি ইনচাঙ্গা জাহাজে বসে রচনা শুরু করছেন এবং ক্যান্ডিতে রচনা শেষ করছেন। প্রকাশকাল 1341, ইংরেজিতে 1934। কে করছেন? কিশোরী মোহন সাঁতরা 4 অধ্যায় প্রকাশ করছেন এবং এই বইটির প্রচ্ছদ অঙ্কন করছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু প্রচ্ছদ নিজের বইয়ে নিজেই প্রচ্ছদ অঙ্কন করছেন। এটা হচ্ছে রাজনৈতিক উপন্যাস ধরনের মধ্যে পড়ছে। পটভূমি কিন্তু বাংলাদেশের সন্ত্রাসবাদী আন্দোলনের প্রেক্ষাপটে একটি বিয়োগান্তক প্রেমের উপন্যাস। চরিত্রকারা নায়ক অতীন, নায়িকা হচ্ছে ইলা। ইংরেজি অনুবাদ দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড সুরেন্দ্রনাথ ঠাকুর এটি করছেন এবং ম্যাকমিলান থেকে। দুঃখিত, এটি ভুল হয়ে গেছে, এটা হচ্ছে দ্য হোম অ্যান্ড, এটা হচ্ছে ঘরে বাইরে হবে, দুঃখিত। নাট্যরূপ দিচ্ছেন কে? শম্ভু মিত্র। চলচ্চিত্র রূপদান হিন্দিতে 4 অধ্যায় উপন্যাসটির চলচ্চিত্র রূপদান করছেন পল জিলস জলজলা নামে এবং উপন্যাসটি 1952 খ্রিস্টাব্দে মুক্তি পাচ্ছে। হিন্দিতে কুমার সাহানির পরিচালনায় উপন্যাসটির চলচ্চিত্রণ ঘটে এবং সিনেমাটি 1997 খ্রিস্টাব্দে 4 অধ্যায় নামে মুক্তি পাচ্ছে। প্রাসঙ্গিক তত্ত্ব, এটি কবির সবচেয়ে বিতর্কিত উপন্যাস। এটি রবীন্দ্রনাথের শেষ উপন্যাস। এই উপন্যাসটি কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি, সরাসরি গ্রন্থকারে প্রকাশিত হয়েছে। উৎপল দত্ত উপন্যাসটির নাট্যরূপ মঞ্চায়ন করেছিলেন। এই উপন্যাসটির জন্য কবিকে কৈফিয়ত লিখতে হয়েছে। চলিত ভাষায় লেখা উপন্যাস এটিও, এবং এই উপন্যাসটি কবি দক্ষিণ ভারত ভ্রমণকালে রচনা করছেন এবং এই উপন্যাসটির প্রথম সংস্করণের সূচনায় আভাস নামে একটি অংশ ছিল, যা দ্বিতীয় সংস্করণ থেকে বর্জিত। মোটামুটি এই ছিল আজকের আলোচনাটি অনেকটা হয়ে গেল, 40 মিনিটের ঊর্ধ্বে। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, কমেন্ট, লাইক এবং অবশ্য অন্যদের মাঝে শেয়ার করুন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এখানে একটা হিন্টস দিয়ে রেখেছি, দেখুন পরবর্তী রবীন্দ্রনাথের উপন্যাসের ওপর কিছু এড়িয়ে যাওয়া তথ্য নিয়ে কিন্তু একটি ভিডিও থাকবে। আশা করব এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং অবশ্যই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি আপনাদের কতটা কাজে এলো বা কতটা ভালো লাগলো। যা ইচ্ছা আপনাদের মনের কথা অবশ্যই 2-4 কথা লিখে যান। এখানে শেষ করছি, ধন্যবাদ।